জ্যাসের কথা শুনে অবাক হয়ে গেল স্বয়ম্ভু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মেহেন্দিকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে জগদ্ধাত্রী আর বলে, মুখ সামলে কথা বলবি, বুঝেছিস? তুই কিন্তু প্রচণ্ড উল্টোপাল্টা কথা বলছিস। তুই ভুলে যাস না তুই কার সাথে এরকম বাজে ব্যবহার করছিস। মেহেন্দি তখন বলে, আর তুই তুই কি করছিস? তুই হয়তো ভুলে গেছিস আমার পরিচয়টা কি। আমি হলাম মেহেন্দি মুখার্জি, উৎসব মুখার্জির স্ত্রী, রাজনাথ মুখার্জির একমাত্র ছেলের বউ। বুঝতে পেরেছিস? আর তখনই জগদ্ধাত্রী বলে, তুই ভালো করে বোঝার চেষ্টা কর, আমাকে এভাবে ডিস্টার্ব করিস না, আমার না আর ভালো লাগছে না। এর মধ্যেই ফোন করেছে চন্দ্রবদনকে উত্তীয়, আর ফোন করে বলে, আপনি আমাকে চিনতে পারবেন না, আমার নাম হলো উত্তীয়। এরপর চন্দ্রবদন বলে, টাইটেল ফাইটেল কিছু আছে নাকি সেটাও নেই? উত্তীয় বলে, আমি আমার টাইটেলটাই খোঁজার চেষ্টা করছি, আপনার সাথে মিট করতে চাই। চন্দ্রবদন বলে, আমার সাথে মিট করতে চান কেন বলুন তো? কিন্তু আমি তো আপনাকে চিনতে পারছি না। উত্তীয় বলে, আমি জানি আপনি আমাকে চিনতে পারছেন না, তবুও যদি আপনি আসেন তাহলে খুব ভালো হয়। ঠিকানাটা আমি বলে দিচ্ছি, এবার বলুন আসবেন কিনা। আর তখনই চন্দ্রবদন বলে, বেশ আমি যাব। শুনে উত্তীয় খুব খুশি হয়, ঠিকানাটাও বলে দেয় কোথায় যেতে হবে। এর মধ্যে জগদ্ধাত্রী ফোন করেছে আর বলে, আমার ওই লিফটম্যানের নাম্বারটা চাই। তখনই সেই লোকটা বলে, আমি ফোন কানেক্ট করিয়ে দিচ্ছি। এরপর লিফটম্যানের সাথে কথা বলতে থাকে আর বলে, আমি জগদ্ধাত্রী মুখার্জি বলছি। আচ্ছা, উৎসবের ব্যাপারে বলুন, উৎসবের চোটটা কখন লেগেছিল? ও কি পড়ে গেছিল লিফট থেকে? আর তখনই লিফটম্যান বলে, হ্যাঁ, উনি নামতে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেছিল, তারপর ওনার কাঁধে বেশ বড়ই চোট লেগেছে। এরপর জগদ্ধাত্রী বলে, কটা নাগাদ চোটটা লেগেছিল ওনার? লিফটম্যান আর বলতে পারছে না কটার সময় চোটটা লেগেছিল। জগদ্ধাত্রী বলে, থাক 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 থাক, আর বলতে হবে না, উৎসব মুখার্জি আপনাকে বলতে বারণ করেছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তাই না বললেও চলবে। আর তখন কোনো কথা বলতে পারে না লিফটম্যান। জগদ্ধাত্রী বলে, সত্যিটা তো আমি ঠিক খুঁজে বার করবই, আপনারা চাইলেও আটকাতে পারবে না, বুঝতে পেরেছেন? লিফটম্যান পুরোপুরি চুপ করে রয়েছে। এর মধ্যেই চন্দ্রবদন দেখা করেছে উত্তীয়র সাথে আর বলে, কি ব্যাপার, আমাকে এখানে ডাকলেন কেন? উত্তীয় বলে, আপনার কোম্পানির শেয়ার চাই, দেবেন? তখন চন্দ্রবদন বলে, আসতে না আসতেই ভিক্ষার ঝুলি বাড়িয়ে দিয়েছেন। এরপরে উত্তীয় বলে, তার জন্য আমি আপনাকে টাকা পেমেন্ট করব, আপনার কাছ থেকে এমনি এমনি তো আর কিছু নেব না। তখনই চন্দ্রবদন বলে, আপনি জানেন আমাদের কোম্পানির শেয়ার কিনতে গেলে তাকে ঠিক কতটা অভিজ্ঞতা রাখতে হয় কাছে? না হলে হয় না, অন্তত বিজনেস সম্পর্কে তার ভালো মতন একটা আইডিয়া দরকার, তারপরেই সে আমাদের কোম্পানিতে শেয়ার কিনতে পারে। এরপর উত্তীয় বলে, সেটা তো আপনি করে দেবেন, আপনি সবটা করবেন আর আপনি এর জন্য অনেক মোটা টাকা পাবেনও। এরপরেই চন্দ্রবদন বলে, কিন্তু আপনি কে, কেন এভাবে লুকিয়ে শেয়ার কিনতে চাইছেন? উত্তীয় বলে, দরকার আছে, আর আমার কি দরকার সেটা আপনাকে না জানলেও চলবে, আপনি আমাকে সাহায্যটা করলে আমার হেল্প হবে, বলুন পারবেন কি না। এরপরেই চন্দ্রবদন বলে, ওই কোম্পানির হেড হচ্ছে কৌশিকী মুখার্জি, ওর কথাতেই সব কিছু হয়, জগদ্ধাত্রীকেও ও শেয়ার দিতে চলেছে। উত্তীয় বলে, ভুল কথা, ভেবেছিল জগদ্ধাত্রীকে শেয়ার দেবে, কিন্তু সেই সিদ্ধান্ত বদলে নিয়েছে। স্বয়ম্ভু মুখার্জি আর জগদ্ধাত্রী মুখার্জিকে কোনো রকমের কোনো শেয়ার দেওয়া হবে না। চন্দ্রবদন বলে, আপনি কি করে জানলেন? আপনার পক্ষে তো এটা জানা সম্ভব না। আর তখনই উত্তীয় বলে, জেনেছি, জানার ইচ্ছা থাকলেই জানা যায়। আপনি একটা কথা শুনে রাখুন, স্বয়ম্ভু মুখার্জি আর জগদ্ধাত্রী মুখার্জিকে কোম্পানি থেকে ছুঁড়ে পার করে দিতে পারি আমি, এই উত্তীয় মুখার্জি, তাই আমাকে একটু সাহায্য আপনাকে করতে হবে। আপনি যদি হাত বাড়িয়ে দেন তাহলে আমি অনেকক্ষণ আগেই আমার হাতটা বাড়িয়ে দিয়েছি। এরপরে একটা চেকে সই করে দেয় আর বলে, নিন, এই চেকে সই করে দিয়েছি, অ্যামাউন্টটা আপনি বসিয়ে নেবেন। আর হ্যাঁ, যেই শেয়ারটা জগদ্ধাত্রীর নামে ট্রান্সফার হওয়ার কথা ছিল সেটা কিন্তু ট্রান্সফার হবে না। তখন চন্দ্রবদন বলে, তুমি কি করে জানলে? সব মিথ্যে কথা। উত্তীয় বলে, নিজেই ফোন করে শুনে নিন। এরপরে কৌশিকীকে ফোন করেছে চন্দ্রবদন, বলে, কৌশিকী, জগদ্ধাত্রীর নামে যেই শেয়ারটা ট্রান্সফার হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। কৌশিকী তখন বলে, না হচ্ছে না, কেন বলো তো? এরপর চন্দ্রবদন বলে, কিন্তু তুই তো বলেছিলিস দিবি, শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করলি কেন? এরপরে কৌশিকী বলে, কাকুমণি কাকুমণি আমাকে বারণ করলো আমি যেন কোনোভাবেই জগদ্ধাত্রীকে শেয়ারটা না দিই। কাকুমণি যখন বারণ করেছে, তাও কাকুমণি আমাকে বলেছে সম্পর্কের খাতিরে বারণ করেছে, তাই আমিও আর এই কাজটা করতে পারলাম না। তুমি এ সমস্ত জিজ্ঞেস করছো কেন? চন্দ্রবদন বলে, না, এমনি জিজ্ঞেস করছিলাম, ঠিক আছে, ফোনটা রাখ এখন, বলেই ফোনটা কেটে দেয়। এর মধ্যেই উত্তীয় বলে, দেখুন, চেকে তো সই করা হয়ে গেছে, এবারে আপনি অ্যামাউন্ট বসিয়ে নিয়ে আমার কাজটা উদ্ধার করে দিন, তাহলে অনেক বেশি সুবিধা হয়।
কিন্তু বুঝতে পারছি না চন্দ্রবদন কেন এই ছেলেটা এগুলো করছে। এর মধ্যে স্বয়ম্ভু কথা বলতে থাকে সাধুদার সাথে আর বলে, প্লিজ সাধুদা, প্লিজ আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি অন্তত এটা দেখুন। সাধুদা বলে, স্বয়ম্ভু তুমি কেন আমার সাথে এরকম করছো? আমি বলছি তো এইসব ব্যাপারে আমি বলতে পারবো না। স্বয়ম্ভু বলে, আপনি চাইলেই সবটা হবে, আপনাকে খুব মানে জগদ্ধাত্রী, আপনি বলবেন, আপনি পারবেন করতে। সাধুদা, ছোটবেলা থেকে মা বাবার ভালোবাসা পাইনি, অনেক অবহেলায় কষ্টে মানুষ হয়েছি। আমার সন্তানটাকে আমি সব রকম সুখ দিতে চাই। জগদ্ধাত্রীর মধ্যেও একটু একটু করে বেড়ে উঠছে। আমার কথাটা শুনুন সাধুদা। সাধুদা তখন বলে, উফ স্বয়ম্ভু, তুমি বলছো ঠিকই, কিন্তু আমি কিন্তু জানি না জগদ্ধাত্রী কোন কেস নিয়ে এরকম ওঠানামা করছে। কারণ আমি জানি না জগদ্ধাত্রী কোন কেসটা নিয়েছে। এখন ডিপার্টমেন্টের কোনো কেস কিন্তু জগদ্ধাত্রী নেয়নি। কথাটা শোনার পর স্বয়ম্ভু চমকে গেছে আর বলে, কি বলছেন সাধুদা? জ্যাস, তাহলে অফিসের কোনো কেসই নেয়নি? স্বয়ম্ভুর কথা শুনে সাধুদা উত্তর দেয়, না, ও অন্য কোনো কেস নিয়ে মাথা ঘামাচ্ছে, কিন্তু সেটা কোন কেস সেটা আমি বলতে পারবো না। আর কথাটা শোনার পরেই চমকে গেছে স্বয়ম্ভু আর জিজ্ঞেস করে, তাহলে জগদ্ধাত্রী কোন কেস নিয়ে এত মাথা ঘামাচ্ছে? এটা আমাকে জানতেই হবে তো। এর মধ্যে স্বয়ম্ভুর কথাই ভাবছে জগদ্ধাত্রী, আর অন্যদিকে সমরেশের সাথে খেলা করতে থাকে কাকুন। তার মধ্যেই চলে এসেছে কৌশিকী মুখার্জি আর বলে, সমরেশ, তুমি যত খুশি পারবে আজকের দিনটাই মেয়ের সাথে খেলে নাও, আনন্দ করে নাও, কারণ এরপর থেকে তো আর সেটা হবে না। আমি যেন দেখলাম তোমাদের বিয়ের কার্ডটা, কল্যাণীও, এই সমরেশ চট্টোপাধ্যায় কল্যাণীয়া দিব্যা সেন, তাদের শুভ পরিণয় ঘটতে চলেছে। শুভ পরিণয় যখন ঘটছে তখন আমি আর তোমাদের মধ্যে থেকে কি করব? আর কাকনও। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের মাঝখান থেকে সরে যেতে চাই। সমরেশ বলে, সেটা কি করে হবে কৌশিকী, কারণ আমি তোমাকে ভালোবাসি, আর কাকন সে তো আমার প্রাণ। তখনই কৌশিকী বলে, আমি বলতে পারবো না, তুমি দিব্যা সেনের সাথে কথা বলে নাও। এর মধ্যেই বৈদেহী মুখার্জি বলে, কৌশিকী, আগে আমি দেখেছি তোমাদের মধ্যে একটা অনেক টান ছিল, সেই টানটা এত তাড়াতাড়ি মুছে যেতে পারে না কৌশিকী তখন বলে, কি করবো বলো কাকিমণি, জীবনে এরকম অনেক সিচুয়েশনই আসে যখন আমরা বুঝে উঠতে পারি না কি করব, কিন্তু যেটা সত্যি সেটা তো চলতেই থাকে, তাই না? এর মধ্যে তখনই কৌশিকী বলে, আমার আর কিছু করার নেই কাকিমণি, এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার, তুমি এর মধ্যে প্লিজ না গলিও না, আমারই তাহলে খুব খারাপ লাগবে। সমরেশ বলে, কৌশিকী, আমি যে তোমাদেরকে ছাড়া বাঁচবো না। কৌশিকী বলে, আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেই বা কি, আর তো কিছু করবার নেই, তাই বলছি দয়া করে আমাদেরকে ভুলে যাও, তুমি আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। এর মধ্যে দিব্যা সেন বাড়িতে খুব খুশি, কারণ তার বিয়ে হতে চলেছে সমরেশের সাথে, আর এটার জন্য ভীষণ ভাবেই খুশি হয়েছে। আর কৌশিকী ততটাই দুঃখী হয়ে কান্নাকাটি করতে থাকে। কাকন তো বুঝতে পারছে না, কারণ সবাই মিলে কথা বলছে, ইশারার মাধ্যমেও কাকনকে কেউ সত্যিটা বলেনি। আর অন্যদিকে জগদ্ধাত্রী শুরু করেছে অন্য একটা কেসের তদন্ত।